সমুদ্রের সৈকত ছেড়ে যাওয়ার আগে গতকাল রাতে তার আর এরিসের নিজেদের হাতে বানানো মাটির ঘর দুটোর দিকে ফিরে তাকালো শ্বেতা। সমুদ্রের স্রোতে সেগুলো ভেঙে গিয়েছে, এটা দেখে কেন যেন তার মনটা খারাপ হয়ে গেল। এরিস আগে থেকে জিপে ড্রাইভিং সিটে বসে রয়েছে। শ্বেতা গিয়ে তার ফ্রন্ট সিটে বসলো। এরিস কোনো কথা না বলে নির্বিকার ভাবে গাড়ি চালাতে লাগলো। শ্বেতা কিছুক্ষণ মনে মনে খসখস করে এরিসকে প্রশ্ন করেই ফেললো, আপনি কি এখনো ঠিক আছেন? এরিস স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই বলল, আমার আবার কি হবে, ঠিক থাকবো না কেন? মানে গতকাল রাতের কোনো কথাই কি আপনার মনে নেই? কেন, স্পেশাল কিছু হয়েছিল কি রাতে? মুহূর্তেই সে তার সামনে গতকাল রাতে এরিসের তার খুব কাছাকাছি আসার মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল। তার বুকের উপর দিয়ে ঘুমিয়ে এরিস সারা রাত পার করেছে, ভাবতে সে তার হৃৎপিণ্ডটা প্রচন্ড গতিতে লাফাতে লাগলো। লজ্জায় ঈষৎ লাল হতে লাগলো তার গাল দুটো। এরিস সেদিকে আর চোখে তাকিয়ে সে তাকে আরেকটু লজ্জা পাইয়ে দিতে বলল, লজ্জা পাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেছিল কি? সে তা চোখ দুটো খিচে বন্ধ করে চেঁচিয়ে বলে উঠল, উফ, চুপ করবেন আপনি, একটা জাতা। এরিস জিপের স্পিড কিছুটা বাড়িয়ে দিয়ে বাঁকা হাসলো। তারপর নির্লিপ্ত স্বরে বলল, ইউ নো শ্বেতা, গতকাল রাতে বহুদিন পর একটা শান্তির ঘুম ঘুমিয়েছি। থ্যাঙ্কস ফর দ্যাট। শ্বেতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, এর আগে কখনো শান্তির ঘুম ঘুমাতে পারেননি? এরিসের সরাসরি নির্লিপ্ত উত্তর, না। সে তার এরিসকে আরো অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কিন্তু শত চেয়েও যেন কোনো কিছুই বলতে পারলো না। একটা আড়ষ্টতা আছে যেমন মনে হয়। সে তার ঠোঁট দুটো ভিজিয়ে বলল, আমাকে ঈশাদের বাড়ির রাস্তায় নামিয়ে দিবেন প্লিজ? এরিস আর কোনো কথা না বলে এক মনে ড্রাইভিং করতে লাগলো। সে তা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জলঙ্গময় পরিবেশের মাঝখানে পিচঢালা রাস্তা, অনেকটা পাহাড়ি এলাকার মতো ফিলিংস আসছে, কেমন একটা গ্রাম্য শীতল বাতাস ভেসে বেড়াচ্ছে চারপাশে। সে তা প্রাণ ভরে উপভোগ করছে সেসব বাতাসে, তার লম্বা চুলগুলো অবাধ্যভাবে উড়াউড়ি করছে। এরিস ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে জিপের লুকিং গ্লাসে বারবার সে তাকে পর্যবেক্ষণ করছে। তার অবাধ্য হৃদয় বারবার নিয়ন্ত্রণ হারাতে চাচ্ছে। কত কষ্ট করে সেটাকে সামলে রেখেছে একমাত্র এরিসই জানে। আমাদের কাউকে কিছু না বলে এত রাতে কোথায় চলে গিয়েছিলি তুই? তোর কোনো আইডিয়া আছে কি পরিমাণ টেনশন হচ্ছিল আমার? তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। বাবা মা কে কি জবাব দিতাম আমি? তারা বারবার ফোন করে তোর খবর জানতে চাইছিল। আমাকে কি তোর পাগল করে দিবি? সে তার গালে ঠাস করে থাপ্পড় মেরে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে কথাগুলো বলল শুভ্রা। সে তা ফ্যাল ফ্যাল নয়নে বোনের দিকে তাকিয়ে রয়েছে। এই পর্যন্ত শুভ্রা তার গায়ে কোনোদিন হাত তোলেনি। যমজ বোন, অথচ তাকে শাসন করছে বড় বোনের মতো। অভিমানে তার গালের ব্যথায় চোখে পানি এসে গেল সে তার। অন্যদিকে শুভ্রার সেদিকে ভ্রুক্ষেপ নেই। একে তো গতকাল রাতে ইহানের কাছ থেকে অন্যরকম কথাবার্তা শুনে বেচারি সারা রাত কান্নাকাটি করেছে। তার উপর রাত থেকে বোনের হঠাৎ খোঁজ নেই। সব মিলিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। ঈশা বারবার শুভ্রাকে থামাতে চেয়েও পারছে না। তার বাড়ির লোকজন এই ব্যাপারটি জেনে গেলে বিশেষ ভালো চোখে দেখবে না। ঈশার রুমটা দোতলার শেষ প্রান্তে আছে বলে কেউ এই বিষয়টা সম্পর্কে এখনো জানতে পারেনি। কেউ জানলে ঈশার বান্ধবীদের দিকে আঙুল তুলবে, যেটি ঈশা একদমই সহ্য করতে পারবে না। ঈশা বিরক্ত হয়ে শুভ্রাকে বলল, উফ দোস্ত, থাম তো, অনেক রাগারাগি করেছিস বেচারি শ্বেতার উপর। আর কিছু বলিস না ওকে। ও তো বলল ওর এক ফ্রেন্ডস হঠাৎ ইমার্জেন্সিতে পড়ে ওকে ডেকে পাঠিয়েছিল। শুভ্রা আবারও রেগে বলে উঠল, একদম ওর পক্ষ নিবি না ঈশা। ওকে তুই বেচারি বলছিস? সাহস কত বড় ওর! মধ্যরাতে কাউকে কিছু না বলে একা বেরিয়ে যায়। পথে ওর কিছু হয়ে গেলে কি হতো ভাবতে পারছিস? সে তা অভিমান ভরা ক্ষুব্ধ কণ্ঠে শুভ্রার উদ্দেশ্যে বলল, আমার উপর এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার গায়েও তো হাত তুলেছিস। আমি কি ছোট বাচ্চা নাকি যে কিছু হয়ে গেলে সামলে নিতে পারবো না? তুইও তো রাতে ইহান ভাইয়ার সাথে কনসার্টে গিয়েছিলি। কই, আমি তো তোকে নিয়ে কিছু বলেছি কি? পুনরায় ইহানের কথা শুনে শুভ্রার মেজাজ চটে গেল। সে তার দিকে আঙুল উঁচিয়ে রাগী স্বরে বলল, ইহানের সাথে গিয়েছি, ওটা আলাদা ব্যাপার, কিন্তু
তোর স্বভাব আমার ভালো মতো জানা আছে। তোর মতো সহজ সরল মেয়ের বিপদে পড়তে 2 মিনিটও লাগবে না। নিজেকে আমার সাথে কম্পেয়ার করিস না শ্বেতা। শ্বেতা চোখ মুছে চেঁচিয়ে বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই একদম আমার সাথে কথা বলবি না। বলে নিজের পার্স হাতে নিয়ে গটগট করে বাইরে বেরিয়ে গেল শ্বেতা। শুভ্রা সেদিকে তাকিয়ে থেকে একসময় দুহাতে চুল খামচে ধরে বিছানায় একপাশে বসে রইল। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রার পাশে বসলো। সে জানে এই দুই বোন যেমন হঠাৎ হঠাৎ ঝগড়ায় লেগে যায়, আবার কিছুক্ষণ পরেই দুজনের মধ্যে গলায় গলায় ভাব চলে আসে। তাই এটা নিয়ে আর বেশি ঘাটালো না সে। শুভ্রার কাঁধে হাত রেখে ঈশা নরম কণ্ঠে বলল, তোর কি হয়েছে শুভ্রা, সত্যি করে বল। ইহান ভাইয়ার সাথে তোর কোনো ঝামেলা হয়েছে? এর আগে তোকে কখনো এত মনমরা হয়ে থাকতে দেখিনি। শুভ্রা হঠাৎ কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, একদম আমার সামনে ইহান ভাইয়ার নাম নিবি না। তুই বলছিস এই কথা? আই ক্যান নট বিলিভ ইট। শুভ্রা ঈশার দিকে পুরোপুরি ঘুরে বসে রক্তিম চোখ জোড়ার পানি মুছতে মুছতে বলল, আমি কিশোরী বয়স থেকেই ইহান ভাইয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তাকে নিয়ে হৃদমাজারে গহীন অনুভূতির জাল বুনেছি। কিন্তু গতকাল রাতে কি জানতে পেরেছি জানিস? কি? আমার প্রতি তার কোনো ফিলিংসই নেই। বলে আবারও মুখ চেপে কাঁদতে লাগলো শুভ্রা। ঈশা কি বলবে বুঝতে পারল না। সে অনেক আগেই শুভ্রা আর ইহানের সম্পর্কটা নিয়ে সন্দিহান ছিল। আজকে শুভ্রার কথায় সেটা সম্পর্কের পুরোপুরি নিশ্চিত হয়ে গেল। ঈশা শুভ্রার কাঁধে হাত রেখে নরম স্বরে বলতে লাগলো, এত অল্পতেই ভেঙে পড়িস না শুভ্রা। ইহান ভাইয়াও তোকে যথেষ্ট টেক কেয়ার করে। অন্য সবার থেকে তোকে আলাদা প্রায়োরিটি দেয়। তার কাছে তোকে নিয়ে স্পেশালিটি আছে। আমার মনে হয় তারও মনে তোর জন্য একটা সফট কর্নার আছে। তার অনুভূতিগুলিকে পুরোপুরি বিকশিত হবার জন্য একটু সময় দে। তার থেকে দূরত্ব বাড়িয়ে নিস না। কিন্তু সে যদি আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়, কিংবা অন্য কাউকে নিজের দুর্বলতা হিসেবে তৈরি করে নেয় তখন? এখন সেটা ভাগ্যের উপর ছেড়ে দে। একটা কথা কি জানিস শুভ্রা, সবকিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। শুভ্রা ঈশার কথাগুলো মন দিয়ে শুনে গেল। তারপর চোখ মুছে জানালা গলিয়ে বাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার দাদু ভাইয়ের বুঝি এতক্ষণে আসার সময় হলো? এরই সবে নিজের অগোছালো গেট আপ নিয়ে খান ম্যানশনে ঢুকেছিল। ড্রয়িং রুমের এক পাশে থাকা ডাইনিং টেবিলের থেকে হঠাৎ রিজওয়ানা বেগমের আদুরে কণ্ঠস্বরে কানে ভেসে আসতেই থমকে দাঁড়ালো সে। দাদা রাফিয়াত খানও সেদিকে বসে রয়েছে। এরিস মুখে হাসি ফুটিয়ে সেদিকে এগিয়ে গেল। এরিস সামনে এগোতেই রিজওয়ানা খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার একই অবস্থা হয়েছে দাদু ভাই? কোথা থেকে আসছো? এরিস শান্ত স্বরে জবাব দিল, এই তো একটু ভার্সিটিতে গিয়েছিলাম। এত সকাল সকাল? হ্যাঁ, একটু কাজ পড়ে গিয়েছিল তো। রাফিয়াত খান বললেন, ব্রেকফাস্ট করতে বসো পরে দাদু ভাই। তোমার বাবা তোমার জন্য ওয়েট করতে নাস্তা খেয়েই বিদায় নিয়েছে। আমরা দুজন এখনো বসে আছি তোমার জন্য। না দাদা যান, উপর থেকে আগে ফ্রেশ হয়ে আসি। এরিস নিতেই হঠাৎ রাফিয়াত খান এরিসকে শুনিয়ে শুনিয়ে রিজওয়ানা খানকে বলে উঠলেন, বুঝলে রিজওয়ানা, তোমার আমার বয়স তো আর কম হলো না। এই বয়সে নাতির বিয়েটা দিয়ে কবে যে তার সন্তানের মুখ দেখতে পাবো, সে চিন্তায় শুধু বারবার ঘুরপাক খাচ্ছে মাথায়। এরিস হঠাৎ থমকে দাঁড়ালো। মুহূর্তেই তার চোখের সামনে সে তার মুখখানি ভেসে উঠল। নিজের অজান্তেই তার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। তারপর ঘুরে দাঁড়িয়ে নিজের দাদাজানের উদ্দেশ্যে বলল, খুব দ্রুতই তোমাদের নাত বউয়ের দেখা পাবে আশা করি। বলে আর এক মুহূর্ত এরিস সেখানে না দাঁড়িয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল। রিজওয়ানা খান আর রাফিয়াত খান হতভম্ব হয়ে তার যাবার পানে তাকিয়ে রইলেন। কথাটা যেন তাদের বিশ্বাস হতে চাইল না। রাফিয়াত খান আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, শুনলে রিজওয়ানা, আমাদের দাদু ভাই কি বলল? খুব দ্রুত নাকি আমরা নাত বউয়ের দেখা পেতে চলেছি। তার মানে ছেলেটার নিশ্চয়ই পছন্দের কেউ আছে। আমার কি যে আনন্দ হচ্ছে। রিজওয়ানা খান হাসি মুখে উচ্ছ্বসিত স্বরে বললেন,
হ্যাঁ, তাই তো শুনলাম। আমারও যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমায়। অবশেষে আমাদের নাতির কাউকে মনে ধরলো। না হলে কত জায়গা থেকে কত মেয়ে ওর জন্য বিয়ের প্রস্তাব আসে, কত বলে কত কয়েও রাজি করাতে পারি না, আর এখন নিজে থেকেই বিয়ে করতে চাচ্ছে। তারপর হঠাৎ আনমনা হয়ে রিজওয়ানা খান বলে উঠলেন, এবার যদি অন্তত সেই রমণী আমাদের সংসার বিমুখ দাদু ভাইকে সংসারমুখী করতে পারে, তার দুঃখময় জীবনটাকে আনন্দ আর ভালোবাসায় ভরে দিতে পারে। পরক্ষণে রিজওয়া খানের অবচেতন মন বলে উঠল, আমরা যখন যেটা চাই তাই কি সবসময় হয়? এর বিপরীতটাও তো হতে পারে। হঠাৎ কোনো ঝড় এসে লণ্ডভণ্ড করে দিতে পারে সবকিছু। কি হয়েছে তোর শুভ্রা? গতকাল থেকে তোকে এত এত মেসেজ টেক্সট কল করছি, কোনোটাই পিক করছিস না কেন? কোনো বিষয় নিয়ে কি আপসেট তুই? ভার্সিটি ক্যাম্পাসে শুভ্রার পথ আটকে দাঁড়িয়ে কিছুটা রুক্ষ স্বরে কথাগুলো বলল ইহান। একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টের শুভ্রার 3 ব্যাচ সিনিয়র ইহান। সেই সুবাদে ভার্সিটিতে তাদের নিত্যদিনই দেখা হয়। শুভ্রা মাথা না তুলেই মলিন স্বরে উত্তর দিল, কিছু হয়নি, গতকাল থেকে একটু সিক ফিল করছিলাম, এজন্যই তোমার টেক্সট মেসেজ আর ফোনের রিপ্লাই করতে পারিনি। আই অ্যাম সরি ফর দ্যাট। ইহান ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে শুভ্রার কপালে হাত ঠেকিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগলো, তুই অসুস্থ হয়ে পড়েছিস, এটা আমাকে আগে বলবি না? আর এই অসুস্থ শরীর নিয়ে তোকে ভার্সিটিতে আসতে কে বলেছে? মেডিসিন নিয়েছিস? শুভ্রা ইহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমাকে এত বেশি প্রায়োরিটি কেন দাও ইহান ভাইয়া? আর আমার এত টেক কেয়ারই বা কেন করো? আমি তো তোমার স্পেশাল কোনো পার্সন নই। ইহান শুভ্রার কথার কোনো জবাব না দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার সমগ্র চেহারা জুড়ে বিষণ্ণতা আর মলিনতা বিরাজ করছে, যেটা দেখে অজান্তে ইহানের বুকটা ধক ধক করে উঠল। বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। ইহান শুভ্রার কথা এড়াতে দৃঢ় কণ্ঠে বলে উঠল, তোকে এত কথা বলতে বলিনি আমি। এখন আয়, তোকে বাড়ি পৌঁছে দিই। তোকে আজকে সুস্থ না বানিয়ে আমি ছাড়ছি না। বলে শুভ্রার হাত ধরে এগিয়ে যেতে নিল। শুভ্রা বাধা দেয়, নিচু স্বরে বলল, বাড়ি যেতে ইচ্ছে করছে না। তাহলে কোথায় যাবি? জানি না। ইহান কিছুক্ষণ যাবৎ শুভ্রার মুখের দিকে তাকিয়ে থেকে প্রফুল্ল কণ্ঠে বলে উঠল, আয়, তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায় যাবে? আমার প্রিয় একটা জায়গায়। রাস্তায় বেরোতেই শুভ্রার স্ট্রিট ফুড খাওয়ার প্রতি মনোযোগ চলে গেল। শুভ্রার দৃষ্টি সেদিকে যেতেই ইহান কঠোরভাবে তাকে নিষেধ করলো সেগুলো খাওয়ার জন্য। না, শুভ্রার টাকায় তাকে খেতে দিচ্ছে না, আর নিজে কিনে দিচ্ছে। শুভ্রা বিরক্ত হয়ে বলল, উফ, আমাকে এসব খেতে দিচ্ছ না কেন ইহান ভাইয়া? তোর তো শরীর অসুস্থ, এসব খেলে তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। উফ, আমি একদম ঠিক আছি। প্লিজ আমাকে মানা করো না। বলে ইহানের কোনো কথা না শুনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা কিনে খেতে শুরু করলো শুভ্রা। ইহান হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। একটি বিশাল খোলা সবুজ প্রান্তরের সামনে এসে বাইক থামালো ইহান। তার পেছনে বসে থাকা শুভ্রা নয়নাভিরাম প্রাকৃতিক উদ্যান অবাক নয়নে তাকিয়ে দেখতে দেখতে বাইক থেকে নেমে দাঁড়ালো। ইহান ধীরে সুস্থে বাইক থেকে নামলো। শহরতলি থেকে অনেকটা দূরে এই বিশাল বড় খোলা প্রাকৃতিক উদ্যান, বিভিন্ন ধরনের গাছগাছালি আর ফল ফুলে গাছের সমারোহ সেখানে। একপাশে ছোট্ট একটা খাল, মাথার উপরে বিস্তৃত নীল আকাশ, স্নিগ্ধ বাতাস বইছে প্রকৃতি জুড়ে। শুভ্রার মুগ্ধ নয়নে সবটা পর্যবেক্ষণ করতে করতে আচমকা উদ্যান জুড়ে দৌড়ানো শুরু করলো। চিৎকার দিয়ে আনন্দধ্বনি করতে করতে ছোট বাচ্চাদের মতো লাফাতে লাগলো, বারবার গাছপালা আর ফল ফুলগুলোকে ছুঁয়ে দিতে দিতে অকারণে অট্টহাসিতে ফেটে পড়লো। আকাশের দিকে তাকিয়ে গোল গোল করে ঘুরতে লাগলো। যান্ত্রিক জীবন থেকে হঠাৎ একরকম মুক্ত পরিবেশ পেয়ে নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে শুভ্রার। অপরদিকে ইহান এখনো সেই বাইকের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে, অপলক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে শুভ্রার বাচ্চামো কর্মকাণ্ডগুলোকে। মুহূর্তের মাঝেই তার দৃষ্টি জুড়ে মুগ্ধতা থেকে সম্মোহনী ভাব চলে আসলো। ভালো লাগা আর প্রশান্তিতে আচমকা হৃদয়টা ভরে উঠল তার। ইহানের মনে হচ্ছে এই তো সে ছোট্ট শুভ্রা, যে কিনা চঞ্চল প্রজাপতির মতো সারাক্ষণ উড়ে উড়ে বেড়াতো আর প্রতিটা ক্ষণে তার সঙ্গী হতো। ইহান ভাইয়া ইহান ভাইয়া করে পুরোটা সময় মাতিয়ে রাখতো, কিন্তু তখন তো তার আজকের মতো এরকম মুগ্ধতা বিরাজ করেনি কখনো। তবে নিজের সেসব ভাবনাকে প্রশ্রয় না দিয়ে ইহান মনে মনে ভাবল, সময়ের সাথে সাথে মানুষের আচরণ পাল্টে যায়।
সেই সাথে সাথে পাল্টে যায় তার ব্যক্তিত্ব। শুভ্রার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। আর তাকে নতুন রূপে আবিষ্কার করতে পেরেই হয়তো তার এমন অনুভূতি হচ্ছে। উদ্যানের একপাশে ধপ মেরে বসে রইল ইহান। তারপর ফোন বের করে শুভ্রার আনন্দময় মুহূর্তগুলোকে ভিডিওতে ধারণ করতে লাগলো। বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়েটার ছবি তুলতে লাগলো তারই অজান্তে। তার অনুমতি নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। ইহানের অবচেতন মন বারবার অধিকার খাটিয়ে বলছে, শুভ্রা তো তোর একান্তই আপনজন, তার থেকে অনুমতি নেওয়ার কি প্রয়োজন? পিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখে ইহান ফটো গ্যালারির এক জায়গায় সেগুলোকে লক করে দিয়ে সেটার নাম দিল সুইট বাটারফ্লাই। এই মেয়ে, শোনো না আমার কথা প্লিজ। শ্বেতা বিরক্ত হয়ে পিছনে ঘুরে তাকালো। রাদীপ হন্তদন্ত হয়ে তার কাছে ছুটে এলো। তার হাতে একটি টকটকে লাল গোলাপ। ছেলেটি শ্বেতার ব্যাচমেট। শ্বেতা বিরক্ত ভঙ্গিতে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার ক্লাসে যেতে হবে। ছেলেটি মাথা চুলকে আমতা আমতা করে বলল, ইয়ে মানে আমি তোমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছি। তোমার নাম শ্বেতা রাইট? আমি রাজীব হোসেন। ব্যাচমেট বলে তুমি কি করে বললাম, মাইন্ড করনি তো প্লিজ? শ্বেতা কোনো কথা না বলে কপাল কুঁচকে রাদীপের দিকে তাকিয়ে রইল। রাদীপ আবারও বলতে শুরু করলো, আমি ভর্তি হয়েছি মাত্র কয়েকদিন হলো, অথচ তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগে গিয়েছে। তারপর হাতে থাকা গোলাপটা শ্বেতার দিকে এগিয়ে আনতে শ্বেতা আতঙ্কিত হয়ে চারদিকে তাকিয়ে বলল, ভুলেও এই কাজ করবেন না, ওনার কানে কথাটা গেলে আপনাকে আস্ত রাখবে না। রাদীপ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কে আমাকে আস্ত রাখবে না আর কেন? সেটা আপনাকে জানতে হবে না, শুধু এটাই বলবো, যদি নিজের ভালো চান তাহলে আমার থেকে দূরে দূরে থাকবেন। বলে শ্বেতা চলে যেতে নিলে রাদীপ তার সামনে এসে দাঁড়ালো। তারপর ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, আমি প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি তোমাকে ভালোবাসি শ্বেতা, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। শ্বেতা মনে মনে প্রচন্ড বিরক্ত হলো। ভাবলো, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ঘুরে ফিরে এসব সমস্যা আমার ঘাড়েই কেন আসে বুঝি না। শ্বেতা কোনো কথা না বলে সোজা সামনে হাঁটা ধরলো। রাদীপ পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, আমি কিন্তু তোমার উত্তর না শোনা পর্যন্ত তোমার পিছু ছাড়ছি না শ্বেতা। ভাই ভাবিকে তো একটা ছেলে ক্যাম্পাসে প্রপোজ করতে চেয়েছিল, আবার ভালোবাসার কথাও বলেছে। নিজের পার্সোনাল জিমে ট্রেডমিলে নর্মাল স্পিডে দৌড়াতে দৌড়াতে তার বিশ্বস্ত অনুচর অভিকের কাছ থেকে ফোনে কথাগুলো শুনে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল এরিসের। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে অভিককে বলতে লাগলো, তুই শালাকে জন্মের শিক্ষা দিয়ে দিবি, এমন অবস্থা করবি যাতে শুধু শ্বেতা কেন, কোনো মেয়ের দিকেই যেন কখনো চোখ তুলে তাকাতে ভয় পায়। ওকে ভাই। কলটা কেটে দিয়ে এরিস ট্রেডমিলের স্পিড অত্যন্ত দ্রুত গতিতে বাড়িয়ে দিয়ে অনেক জোরে দৌড়াতে লাগলো। তখনই পাশে কারো উপস্থিতি টের পেলেও তাতে ভ্রূক্ষেপ করলো না। নীলিমা এরিসের কর্মকাণ্ডগুলো বিমুগ্ধ নয়নে অবলোকন করতে লাগলো। বিশেষ করে এরিসের ফুলে ওঠা দুই হাতের মাসেল, ব্ল্যাক সিঙ্কি সাউন্ডার, উপর থেকে ঘর্মাক্ত সিক্স প্যাক ওয়ালা শক্তপোক্ত চওড়া দেহ। নীলিমা নেশালো দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। এরিস না তাকিয়েও বুঝতে পারলো নীলিমা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিষয়টা তাকে বিরক্ত করে তুলল। এরিস দৌড়াতে অব্যাহত রেখেই কাট কাট কণ্ঠে বলল, তুই হঠাৎ এখানে, কিছু বলবি? নীলিমার হঠাৎ যেন ধ্যান ভাঙলো। সে তড়িঘড়ি করে বলে উঠল, না এমনি আসলাম। তোমাদের বাড়িতে আসলাম, অথচ তোমাকে কোথাও দেখতে না পেয়ে এখানে চলে এলাম। আজকে মাম্মা পাপাও এসেছে সাথে। এসেছে ভালো কথা, তাদের সাথে টাইম স্পেন্ড না করে এখানে কি করছিস? না এমনি তোমাকে দেখার ইচ্ছে হয়েছিল। দেখে নিয়েছিস, এখন চলে যা। নীলিমা কিছুটা আহত হলো। করুণ কণ্ঠে বলল, তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো এরিস ভাইয়া? আগে তো তুমি এরকম ছিলে না। এরিস একটা দীর্ঘ শ্বাস ফেললো। তারপর কোনো ভনিতা ছাড়াই অকপটে বলল, আগে তুইও এরকম উল্টাপাল্টা হাবভাব করতি না আমার সামনে। এখন আমাকে সামনে পেলেই তুই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকিস, কেমন ব্লাশ করতে থাকিস।
যেসব আমার একদম অসহ্য লাগে। এরিসের অকপট উত্তরে নীলিমা কিছুটা লজ্জা পেল। তার মুহূর্তেই প্রসঙ্গ পাল্টাতে বলল, বাড়িতে সবাই তোমাকে খুঁজছে, ভেতরে যাবে না? তুই যা, আমি একটু পরে আসছি। আচ্ছা। যেয়ে নিয়ে নীলিমা কয়েকবার এরিসের দিকে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখল, না, এই লোকটার প্রতি আসক্তি ছাড়ানো এত সহজ না। অথচ তাকে কি সুন্দর পাগল বানিয়ে নিজে নিশ্চিন্ত হয়ে রয়েছে। ড্রয়িং রুমে নীলিমা, তার মা নাদিরা, বাবা মাশরাফি, নাহিয়ান, রিজওয়ানা, রাফিয়াত বসে রয়েছে। সবাই মিলে চা কফি খেতে খেতে আড্ডায় মেতে উঠেছে। তখনই সেখানে পরনে ব্ল্যাক সিঙ্কি স্যান্ডোর সঙ্গে ব্ল্যাক ডেনিম গলায় টাওয়াল পেঁচানো এরিস নির্বিকার ভঙ্গিতে প্রবেশ করলো। নাদিরা খান এরিসের উদ্দেশ্যে বলে উঠলেন, কি ব্যাপার এরিস, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। না ফুপি, একটু খোঁজ খবর নাও না, তার বাড়িতে বেড়াতেও যাও। এরিস পাশের একটা সিঙ্গেল সোফায় বসে পড়ল। সার্ভেন্ট তাকে ব্ল্যাক কফি দিয়ে গেল। সেটা খেতে খেতে সে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, তোমরাও তো প্রয়োজন ছাড়া আমাদের খোঁজ খবর নাও না ফুপি। বাই দ্য ওয়ে, সেসব কথা বাদ দাও, তোমরা কেমন আছো সেটা বলো। আই হোপ ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি তাহলে এবার উঠি। বলে নাদিরা কিংবা অন্য কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এরিস কপি হাতে সোজা উপরে চলে গেল। সবাই তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। এটা ছেলে নাকি অন্য কিছু, নিজে একা একাই বকবক করে নিজের মতো করেই চলে গেল। অবশ্য এরিসের কাছে থেকে এইসবই আশা করা যায় বলেই প্রত্যেকে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল। নাদিরা কফিতে চুমুক দিয়ে ভাই নাহিয়ানের উদ্দেশ্যে বলতে লাগলো, তা এরিসের ব্যাপারে কি চিন্তা ভাবনা করলেন ভাইজান? চুক্তি অনুযায়ী ওর আর নীলিমার বিয়ের কথা হয়েছিল। বাকি ডিলগুলো কিন্তু ওদের বিয়ের পরই সম্পন্ন হবে। নাহিয়ান চা খেতে খেতে গম্ভীর মুখে জবাব দিল, যা চুক্তি হয়েছিল তার সবই পূরণ হবে, শুধু ছেলেটার পড়াশোনাটা কমপ্লিট হোক আর আমার সমস্ত দায়িত্ব ওর উপর ভালোভাবে অর্পণ করতে পারলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। মাশরাফি বললেন, আপনি কি নিশ্চিত এরিস আপনার সবগুলো কথা মেনে নিবে? নাহিয়ান দৃঢ় চিত্তে বললেন, মানবে না মানে? ও আমার সকল কথা মানতে বাধ্য। তাদের কথার মাঝে হঠাৎ রিজওয়ানা আপত্তি জানিয়ে বললেন, কিন্তু দাদু ভাইয়ের নিজস্ব পছন্দ বলতেও তো কিছু থাকতে পারে, আর ও তো নিজের সিদ্ধান্ত ছাড়া কখনোই কিছু করবে না, সেটা সবাই ভালো করেই জানো। নাহিয়ান নিজের মায়ের কথাকে বেশি পাত্তা না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, এরিস আমার ছেলে, ওকে আমি যেভাবে চালিত করব, যে পথে চালিত করব, ও ঠিক সেভাবে সেই পথেই চালিত হবে। এটা নিয়ে আপনাকে বেশি ভাবতে হবে না আম্মিজান। রাফিয়া তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বললেন, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। নিজের ছেলেকে এখনো ঠিকমতো চিনতে পারোনি তুমি। মাম্মা, আমার যে কোনো শর্তে এরিস ভাইয়াকে চাই। আমি তার প্রতি এতটা উইক যে বলে বোঝাতে পারবো না। কিন্তু আজ পর্যন্ত তাকে আমার প্রতি উইক করাতে পারলাম না। বাট হোয়াই? কি কমতি আছে আমার মাঝে? রূপ, যৌবন, ধন সম্পত্তি, ক্ষমতা, সবকিছুই আছে। তাও কেন সে আমার দিকে ফিরে তাকায় না মাম্মা? উত্তেজিত হয়ে নাদিরা কথাগুলো বলেছিল নীলিমা। উত্তেজনার পাশাপাশি তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ। নাদিরা নিজের মেয়েকে সামলে নিয়ে আদুরে কণ্ঠে বলতে লাগলেন, আমার কথা শোনো নীলিমা, অত অল্পতেই ভেঙে পড়লে চলবে? মাম্মাকে দেখে এত বছরেও কিছু শিখতে পারোনি? কোনো কিছু হাসিল করতে হলে কঠোর সাধনা আর পরিশ্রম করতে হয়। শিকারকে বশে আনতে হলে সঠিক চাল চালতে হয়। এভাবে হতাশ হয়ে পড়লে চলবে না। নীলিমা মায়ের বুকে মাথা রেখে ব্যগ্র স্বরে বলতে লাগলো, এরিস আমার হবে তো মাম্মা? হবে না কেন? হতেই হবে। তোমার সুখের পাশাপাশি তোমাদের বিয়েতে আমাদেরও একটা স্বার্থ জড়িত রয়েছে। কিসের স্বার্থ মাম্মা? সেটা পরে তোমাকে বুঝিয়ে বলবো। সেই কতক্ষণ ধরে ড্রয়িং রুমে একা একা বসে আছে ঈশা, তার সামনে টি টেবিলে ট্রেতে করে নাস্তা এবং জুস রাখা, কিন্তু সে কিছু না খেয়ে আনমনে ফোন ঘাঁটছে। হঠাৎ নিজের আশেপাশে কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকালো ঈশা। ভেবেছিল তার দুই বান্ধবী এসে পড়েছে, কিন্তু চোখের সামনে গম্ভীর চেহারা আর
অধিকারী এক উজ্জ্বল শ্যামলা বর্ণের পুরুষকে দেখে আপনা আপনি কপাল কুঁচকে এলো ঈশার। এই বাড়িতে সে যতবার এসেছে ততবারই লোকটার সামনাসামনি পড়তে হয়েছে তাকে। ঈশা বারবার এড়িয়ে যেতে চাইলেও কেন যেন পারে না। কোনো না কোনোভাবেই ঠিকই এই লোকটা তার সামনে এসে হাজির হয়।